আমার আজকের আলোচনার বিষয় আমি বলেছিলাম তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না, এর ওপর আজকে আমি আলোচনা করব। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সাথে গণনার জন্য যোগাযোগ করতে পারেন। রাজনীতিবিদ আছেন, ছাত্রনেতারা আছেন, জ্যেষ্ঠরা আছেন, সকলেই আমার সঙ্গে তাদের ভবিষ্যৎ জানার জন্যে গণনা করতে পারেন। একটি কথা মনে রাখবেন, গণনার জন্য একটি নির্দিষ্ট ফি আছে, যোগাযোগ করলে সেটি জানতে পারবেন। আপনারা সকলেই আপনাদের ভবিষ্যৎ গণনার মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। মূল আলোচনা শুরু করছি। হয়েছে, আমার দর্শকরা বলেছে আপনার গণনা ভুল, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেল। সত্যি আমার গণনা ভুল হয়েছে, এটি স্বীকার করতে কোনো লজ্জা নাই। আমি সংগৃহীত তারিখের ওপর তারেক রহমান সাহেবের ভবিষ্যৎ গণনা করেছিলাম। তারিখটি হয়তো সঠিক ছিল, আমার গণনা ভুল হয়ে থাকতে পারে। তবে আমার গণনা যে একেবারে ভুল ছিল সেটি ঠিক নয়। সেটির উপরেই আজকে যুক্তিতর্ক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 12ই ফেব্রুয়ারি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রের দায়িত্বভার নিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। বছরটি ভালো বছর, 2026 সাল রবির বছর, এটি আমি বলেছিলাম। নির্বাচন ভালো হবে এ কথাটিও আমি বলেছিলাম। নির্বাচনে কোনো সহিংস ঘটনা ভোট প্রয়োগ করেছেন। এখন একটি খবর প্রকাশিত হয়েছে। প্রথমে ভারতের নেত্রী পর্যায়ের লোকজন এই কথাটি বলেছিলেন যে ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই ভারত বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তারেক রহমান সাহেবের সঙ্গে ভারতের সমঝোতা হবার পরেই 25শে ডিসেম্বর 2025 সালে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসেন ও নির্বাচনে অংশগ্রহণ করেন। ভারত নির্লজ্জভাবেই বলেছেন তারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছেন, তাদের মাধ্যমেই তারেক রহমান সাহেব বা বিএনপি ক্ষমতায় এসছেন। এটি ছিল ভারতের কথা। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন বিতর্কিত উপদেষ্টা, তাদের মধ্যে সৈয়দ রেজওয়ানা হাসান প্রকাশ্যে বলেছেন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। জামাতে ইসলামকে ঠেকানোর জন্যে তারা এই কাজটি করেছেন। এটি আর কোনো লুকোচুরি দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। রেজওয়ানা হাসান স্পষ্টভাবে বলেছেন মহিলারা জামাতকে পছন্দ করেন না, বা জামাতে ইসলামী ক্ষমতায় আসলে মহিলাদের সুযোগ সুবিধে কমে যাবে, সেই কারণেই তারা অত্যন্ত সুকৌশলে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটি আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। থাকে না, এরকম একটি প্রবাদ বাক্য আছে, সুতরাং সব ঘটনাই প্রকাশ হয়ে যায়। আমরা প্রধান নির্বাচন কমিশনের ওপর কিছুটা আস্থা রেখেছিলাম। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারদেরকে জুতার মালা দেয়া হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, এটিও আপনারা জানেন। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে আমরা একটু ভিন্ন মনে করেছিলাম, কিন্তু তিনিও সরকারের হয়ে নির্বাচনে
ইঞ্জিনিয়ারিং করেছেন, ভোট কারচুপি হয়েছে, এটি সত্য। এবার নির্বাচনের ফলাফল জামাতের দিকেই ছিল। আমরা লক্ষ্য করেছিলাম ঠিক নির্বাচন করতে দেয়া হয়নি। সেক্ষেত্রে জামাত আর বিএনপির মধ্যেই নির্বাচনী প্রতিযোগিতা হবে, এটিও আমি আমার ভিডিওতে বলেছিলাম। এবার ভোটের জোয়ার জামাতের দিকে ছিল, যেটি জামাত বিরোধীদের জন্য অত্যন্ত হয়ে গেল। দেশের 50% বেশি ভোটার মহিলা, এটিও আপনারা জানেন। এই ভোটগুলি জামাত খুব কমই পেয়ে থাকেন। মহিলা ভোটাররা জামাতকে ভোট দেন না, বেশিরভাগ মহিলারই দেন না। তারা মনে করেন জামাত ক্ষমতায় আসলে তাদের স্বাধীনতায় যা হোক, সৈয়দা রেজওয়ানা হাসান স্পষ্ট করে বলে দিয়েছেন নির্বাচনের ফলাফল বিএনপির পক্ষে করে দেয়া হয়েছে জামাতকে ঠেকানোর জন্য। এখন দর্শক শ্রোতা, আপনারা বলেন আমার গণনা কোথায় ভুল ছিল? যদি নির্বাচন ক্ষমতায় আসতেন, প্রধানমন্ত্রী হতেন, তাহলে আজকে আমি পুনরায় এই বিষয়টি নিয়ে আলোচনা করতাম না। গণনা আমার নির্ভুল ছিল। গণনায় আমি দেখতে পেয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা কম। তারা অন্য দলের সঙ্গে যুক্ত হয়ে জোট সরকার করবেন, আমরা একটি ভিডিওর অংশবিশেষ দেখব। রেজওয়ানা হাসান কি বলেছেন সেটি আপনারা দেখেন, অংশবিশেষ দেখবেন, তারপর আবার আলোচনায় ফিরে আসব। কখনো যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছে জামাত। দর্শক, ভিডিও ক্লিপটি আপনারা দেখেছেন, এটি অত্যন্ত স্পষ্ট। সঠিক ভোট হয়নি। বিএনপিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রের প্রধান, তারপরে হয়তো আমেরিকারও হাত আছে, এটি আরও আস্তে আস্তে জানা যাবে। ইউনূস সরকার দেশ ও জাতিকে কথা দিয়েছিলেন তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেবেন, যে ভোটটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। দুঃখের বিষয়, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বিতর্কিত নির্বাচন। ভারত স্বীকার করে নিচ্ছেন, ডক্টর ইউনূসের উপদেষ্টারা স্বীকার করে নিচ্ছেন এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং বলেন, যাই বলেন, সোজা কথা, কারচুপি হয়েছে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য। দর্শক, আপনারা আমার চ্যানেলটিকে লাইক। হাসান এবং খলিলুর রহমানের অন্ধভক্ত আছে বা এদের যারা সুবিধাভোগী, তাদের ভিতর থেকে নতুন বয়ান সামনে হাজির করা হয়েছে। সেই বয়ান সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে জানাবো নতুন একদল আল্লাহর ফেরেশতা বাংলাদেশের বুকে নেমে এসেছে। তারা এত নিষ্পাপ এবং মাসুম, এবং তারা যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না, তার একটা ভিডিও আমি আপনাদেরকে শেষে দেখাবো। তার আগে আমরা চলুন এই খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানের যে অপকর্ম, এদের এই অপকর্মের প্রতিবাদে জামাত ইসলাম শুক্রবার জুমার পরে বাইতুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। সেখানে লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার মানুষ সেই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। এটা এত জঘন্য কাজ করেছে যে দীর্ঘ 17 বছর পরে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে, সুযোগ পেয়েছে। সেই ভোটাধিকার প্রয়োগ করার পরে তাদের সেই ভোটকে বানচাল করে দেওয়া হয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে, তারা যাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে যে তারা তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে মহান জাতীয় সংসদে গিয়ে, তাদের সেই আশা এবং আকাঙ্ক্ষার বুকে লাথি মেরে এরা ফল উল্টিয়ে অন্য কাউকে সেখানে এনে বসিয়ে দিয়েছে। এবং ফল ডাকাতিটা কোন পর্যায়ে হয়েছে দেখুন, 168কে 68 বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করতে পেরেছেন? তো যাই হোক,
জামাত ইসলাম এদের মানুষের সমাগমের অবস্থা দেখুন। তারেক রহমান বলছেন অ্যাকশন অ্যাকশন, শিবিরের অ্যাকশন। ভোট চুরি করছে তারা, ইঞ্জিনিয়ারিং করছে যারা, অবিলম্বে খলিলেন পদত্যাগ করতে হবে, অবিলম্বে খলিলেন। শুধু তাই নয়, এই যে মিছিল, এই যে মানুষের প্রতিবাদ, এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের পরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরেও তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারে নাই। এই কুচক্রী মহলের কারণে তাদেরকে দেখুন জুতাপেটা করেছে। কথা হচ্ছে এই খলিলুর রহমানের আজ এই পরিণতি কেন ভোগ করতে হলো? তিনি তো এখনো জীবিত এবং তিনি এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। কি দরকার ছিল? মানুষের কতটুকু প্রয়োজন হতে পারে, একজন মানুষের কতটা সম্মান প্রয়োজন হতে পারে? তিনি তো সবেমাত্র কয়েকদিন আগে সর্বোচ্চ সম্মান বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, তাকে আবার এটা অসৎ উপায় অবলম্বন করে তাকে করতে হলো। তিনি কিভাবে বিএনপিকে আশ্বস্ত করেছে এবং প্লিজড করেছে দেখুন। মাত্র কয়েক মাস আগে, 2 মাস আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমির খসরু মাহমুদ এবং ইশরাক হোসেন প্রত্যেকেই এই খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। যে কোনো মূল্যে তারা এই খলিলুর রহমান এবং নাসিমুল গনি, বর্তমান যে মন্ত্রী পরিষদ সচিব, এই দুজনের বিদায় করার জন্য তারা আলটিমেটাম দিয়েছিল। তারা দুইজনই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে বিএনপি সরকারের। তাহলে এর দ্বারা কতটুকু এই খলিলুর রহমান আর একটি অসত্য বাণী তিনি বাংলার মানুষের সামনে উপস্থাপন করেছেন। আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছিল, এই চুক্তির ব্যাপারে যখন সমালোচনা শুরু হলো, খলিলুর রহমান একেবারে সুবোধ বালকের মতো অসত্য কথাটাকে তিনি কিভাবে সত্যের মতো বর্ণনা করে গেলেন যে আমরা শুধু এই চুক্তি একা করি নাই, এই চুক্তি যখন করা হয়েছে তখন বিএনপি এবং জামাত উভয়ের সাথে আলাপ আলোচনা করে সলা পরামর্শ করেই এই চুক্তি করা হয়েছে। তব্যের কয়েক ঘন্টা পার হতে না হতেই জামাত আমির ডক্টর শফিকুর রহমান তার অসত্য বচনকে জনসম্মুখে প্রকাশ করে দিয়েছে। দেখুন, জামাত আমির বলেছে যে না, তিনি এইভাবে মিথ্যাচার করতে পারেন না রাষ্ট্রীয় এরকম গুরুত্বপূর্ণ পদে থেকে। আমরা বারবার তাদেরকে বলেছি, জামাত আমিরের ভাষায়, যে আমরা বারবার বিগত সরকারকে বলেছি আপনারা যেখানে যে চুক্তি করেন অবশ্যই বিএনপি এবং আমাদেরকে ডেকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে তাদের সাথে সলা পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু তারা আমাদের পাত্তা দেয় নাই, আমাদের কথা তারা কর্ণপাত করে নাই। অথচ এখন যখন বিপদে পড়েছে তখন বলা হচ্ছে যে আমাদের সাথে আলাপ, আমাদের সাথে কোনোদিন আলাপই করে নাই। চিন্তা করেছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে শপথ নিয়ে কিভাবে এরকম কোটটাই পড়া লোকগুলো, শিক্ষিত মানুষগুলো কিভাবে অসত্য কথাকে সত্যের মতো প্রচার করে যায়, বলে যায় নির্দ্বিধায় অবলীলায়। সুতরাং মানুষ যখন এই পর্যায়ে নেমে যায় তখন তো তার ওই ভিডিওতে যা দেখলেন, ওই জুতার বাড়ি ছাড়া আর কপালে কিছু থাকে না। আপনার ক্ষমতায় থাকার পরেও যদি জুতার বাড়ি কপালে জোটে, আপনি ক্ষমতা থেকে নামার পরে জনগণ আপনার কি করবে আপনি কি বুঝতে পেরেছেন? এখন জনগণের ভিতর থেকে প্রবল কানাঘুষা। রেজওয়ানা হাসান কেন হঠাৎ করে এই সত্য কথাটি বলে দিলেন? অনেকেই বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে তাদের দুইজনকেই মন্ত্রণালয়ে নেয়ার কথা ছিল, বিএনপির মন্ত্রী পরিষদে যুক্ত করার কথা ছিল। কিন্তু বিএনপি যখন শুধুমাত্র খলিলুর রহমানকে নিয়েছে, রেজওয়ানা হাসানকে নেয় নাই, তখন রেজওয়ানা হাসান এই সত্যটা বলে দিয়েছে। এবং আরো হয়তো অনেক কিছু আসবে সামনে। এখন অনেকেই যারা খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানের বর্তমান ফ্যান হয়েছেন, নতুন ফ্যান হয়েছেন, বলার চেষ্টা করছে জামাত ইসলামের এই মুভমেন্টকে, এই রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান বিরোধী অ্যাক্টিভিজমকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে যে রেজওয়ানা হাসান তো কোথায় জামাতের নামটাও উল্লেখ করে নেই, তাহলে এই গান্ডুর দল, জামাতকে বলছে যে এই গান্ডুর দল সাংবাদিক সম্মেলন করছে রেজওয়ানা হাসানের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ এত ছাগল না, সবাইকে আপনার মতো ছাগল ভেবেন না। রেজওয়ানা হাসানের 25 মিনিটের বক্তব্য প্রত্যেকেই শুনেছে, আপনিও শুনেছেন। এখন তিনি পরিষ্কারভাবে বিরোধী দলের কথা উল্লেখ করেছেন। সাংবাদিক কিন্তু তাকে টোপ দিয়ে যাচ্ছিল, কিন্তু চতুর সাংবাদিক তাকে কিন্তু ওইখানে টোপ দিয়ে টেনে এনেছে, তাকে ভিতরে ঢুকিয়ে এনেছে। তিনি একটা পর্যায়ে ঠিকই আছে, অন্য ধরনের একটা আলোচনা করছিলেন, সেই আলোচনার ভিতরে একটা পর্যায়ে তিনি প্রথমেই হুট করে উগ্রপন্থা নিয়ে আসেন। উগ্রপন্থা আনতে আনতেই তিনি কি করলেন দেখেন, কত চতুরতার সাথে এই উগ্রপন্থাকে তিনি জুড়ে দিলেন জামাতের সাথে। তিনি প্রশ্ন করলেন যে এই উগ্রবাদের একটা অংশ তো একটা পার্ট, আপনি চিন্তা করতে পেরেছেন? তার মানে কি জামাত ইসলামকে এখানে টেনে আনলো। এখন রেজওয়ানা হাসান বুঝে হোক আর না বুঝে হোক, তিনি কিন্তু ওই কথাটাকে ধরতে পারেন নাই, সাংবাদিকের ওই চতুরতা তিনি ধরতে পারেন নাই। তিনি একেবারে সুবোধ বালিকার মতো গড়গড় করে বলে দিলেন যে হ্যাঁ,
তারা বিরোধী দলে আসলেও আমরা কিন্তু তাদের মেইন স্ট্রিমে আসা ঠেকাতে পেরেছি, আমরা তাদেরকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে, আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই। নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, নীতি বদলাতে পেরেছে, যেটা নারী সত্যির একটা পার্ট এখন সেই সত্যের একটা পার্ট, সেই সত্যের একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় সত্যি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। মানে কি, সাংবাদিকের প্রশ্ন যদি আপনি ফলো করেন, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে বিরোধী দল কি এখন আওয়ামী লীগ, বিরোধী দল কি এখন জাতীয় পার্টি, জামাত ইসলাম কি এই ফিডারে দুধ খায়? আপনাদের এই যুক্তি আপনাদের ঢোপে টেকে না যে জামাত ইসলামের কথা সেখানে উল্লেখ করে নাই, পরিষ্কার করে তিনি উল্লেখ করেছেন। এখানে না বোঝার কোনো কিছু নাই। যদি আপনি না বোঝার ভান করেন, তাহলে আপনার দুইটা অবস্থা, হয় আপনি বোঝেন না, অথবা আপনি বুঝেও বালির ভিতরে মুখ গুজে থাকেন। যাই হোক, সর্বশেষ আপনাদেরকে যে ফেরেস্তা দেখাতে চেয়েছি, একদল ফেরেস্তা হচ্ছে যাদের কোনো পাপ নাই, যারা কোনোদিন কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকতে পারেন না। এই যে সিনার আমলে তো ছাত্রলীগ, যুবলীগ এক ধরনের চাঁদাবাজি করেছে, ছিনতাই করেছে, বাংলাদেশ করবেন। আমার আপনাদের কাছে এটি প্রত্যাশা। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।